নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সৃজন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সুস্বাগতম। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমরা সকলেই জানি। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সিলভার জুবলি যেটা বা রজতবর্ষ যেটা, সেই রজতবর্ষ উদযাপন হচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে। আজকে আমাদের সাথে এই আন্তর্জাতিক মাতৃভাষাকে নিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন আজকের দিনে দাঁড়িয়ে এবং কিভাবে আমরা যে সমস্ত ভাষা বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে চর্চার অভাবে, সেই ভাষাগুলোকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করে তুলতে পারি, সেসব বিষয়েই কথা বলবো। আজকে আমাদের সাথে যারা আছেন, প্রথমে রয়েছেন মিথিলেশ ভট্টাচার্য, আমাদের বরাক উপত্যকার বিশিষ্ট গল্পকার, নক্ষত্র বলা যায় গল্পকারদের মধ্যে। তারপরে আছেন আমাদের কাজল দেমতা, যিনি সাদ্রি ভাষায় বিশেষভাবে চর্চা করে যাচ্ছেন। তারপরে আছেন রমা পুরকায়স্থ দিদি, উনি কাছাড় কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। তো আমরা আজকে যারা আছেন তাদের কাছ থেকে জেনে যাব মাতৃভাষা দিবসের আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাস, তার প্রাসঙ্গিকতা এবং চর্চা। তো চলুন আমরা প্রথমে যাই রমাদির কাছে। রমাদি, তোমার কাছ থেকে আমরা জেনে নেব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস। তুমি একটু আমাদেরকে ছোট করে ইতিহাসটা বলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সত্যি এই ঘটনা ভোলার নয়। সারা বিশ্ব সাক্ষী হয়ে আছে মাতৃভাষা বাংলার জন্যে শহীদ হয়েছিলেন যে সমস্ত বীর সেনানীরা, তারা আজও সম্মান দাবি করেন। আমরা এই ঘটনার 1952-র 21শে ফেব্রুয়ারির এই ঘটনার পেছনে অনেকটা ফিরে তাকাতে চাই, কারণ ইতিহাস কোনো নিরবচ্ছিন্ন ঘটনা থেকে হঠাৎ করে আসে না। ইতিহাস পর্যালোচনা করতে গেলে আমরা যাব সেই উৎস লগ্নে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান দুটোকে নিয়ে দ্বিজাতিতত্ত্ব এবং ধর্মীয় ভিত্তিতে পাকিস্তান স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে গঠিত হয়। গভর্নর জেনারেল বা স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ তখনকার স্বৈরাচারী শাসক। আমরা দেখতে পাই 1948-এর 21শে মার্চ তিনি একটা ঘোষণা দেন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটোরই রাষ্ট্রভাষা উর্দু হবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী সুধীন্দ্রনাথ দত্ত সেই 1948 সালেই প্রথম তীব্র প্রতিবাদ ঘোষণা করলেন। কালক্রমে সেই গণবিক্ষোভ এবং প্রতিবাদী সত্তা ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তরে। বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, যার ভাষাভাষী বাংলা ভাষাভাষীর সংখ্যা ছিল 56%-রও অধিক। পশ্চিম পাকিস্তান অবশ্য অন্য জায়গায় অবস্থান করছে, কারণ সামাজিক, সাংস্কৃতিক এসব এবং সমস্ত ভাষিক দিক থেকে পার্থক্য খুব একটা ছিল না। ছিল ধর্ম পার্থক্য ছিল পুরোটাই, ভাষিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা দুটো রাষ্ট্র এক হয়েছিল। আর ছিল সেখানে একমাত্র মিল, সেটা হচ্ছে ধর্মীয় মিল। এই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের মানুষ সেই ঘোষণাকে মেনে নিতে পারলেন না। সুধীন্দ্রনাথ দত্তের অনুসরণ করে সবাই এগিয়ে এলেন, পথে নামলেন অগণিত জনতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনৈতিক কর্মী, যারা বাংলা ভাষা প্রেমী, আত্মপ্রত্যয়ী, তারাই সেদিন সামিল হয়েছিলেন। ঘোষণা দেওয়া হয়েছিল 1952 সালের সে 21শে ফেব্রুয়ারি পথে ঘাটে মিছিল নিষিদ্ধ, 144 ধারা জারি করা হয়েছিল। সেই আইন অমান্য করে ঢাকার রাজপথে মানুষের ঢল নেমেছিল। মেডিকেল কলেজ চত্বরে যখন মিছিল এলো, সরকারি নির্দেশে পুলিশ গুলি চালায়। সেই গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে ভুলুণ্ঠিত হলো অগণিত জন। এদের মধ্যে মুখ্য হচ্ছেন সালাম, বরকত, শফিক,
রফিউল এরা। এদেরই আত্মত্যাগ বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে বিশ্বময় ছড়িয়ে গেল। সেই ঘটনা থেকেই বিভিন্ন রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের কাছে আবেদন রাখে সেই শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হোক। 188টি দেশ সেখানে মত বিনিময় করে, সহমত পোষণ করে। বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1956 সালে বাংলা সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা বলে স্বীকৃতি প্রদান করলেন। এই স্বীকৃতি লাভের পর ধীরে ধীরে ইউনেস্কো প্যারিস সম্মেলনে সেখানে সেই আমাদের 1999 সালে গঠিত সেই সম্মেলনে রাষ্ট্রভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে পরবর্তী অর্থাৎ 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সমগ্র বিশ্বজুড়ে মাতৃভাষার প্রতি সম্মান জানাবার উদ্দেশ্যে এবং বিশেষত সেই সমস্ত শহীদদের স্মরণে রেখে তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার ঘটনা শুরু হয়। হ্যাঁ, চলে আসছে। তার মানে আসলে কি, তো ভাষা তো আমাদের মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম। এই ভাষাকে ছেড়ে তো আমরা বাঁচতে পারবো না। কাজেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে একটা বিশাল ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা যে একটা ভীষণ রক্তক্ষরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই কথাটা মানে আমরা যাতে কোনোদিনও ভুলে না যাই। যে কথাটা তুমি বললে না আগে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, মানে কারোর পক্ষেই কোনোদিন এই দিনটির কথা ভোলা যাবে না। এতটাই এই শক্তিশালী এই দিনটির তাৎপর্য আর কি। তো তোমার কাছ থেকে আমরা মোটামুটি ইতিহাসটা তো জানলাম, খুব সুন্দর করে বললে, মানে আবার মনে হলো চোখের সামনে যেন ইতিহাসটা দেখতে পাচ্ছি। মিছিল যাচ্ছে, মেডিকেল কলেজের সামনে সবাই দাঁড়িয়ে আছে, একদম সুন্দর করে, খুব সুন্দর করে বললে। এবার আমি চলে আসবো দাদা আপনার কাছে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো আর কি, সেটা কি দাদা, মানে এবছর যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম, সেটার মধ্যে মূলত যেটা বলা হচ্ছে যে ভাষার বৈচিত্র্যতার উপরে আমাদের জোর দিতে হবে, বিভিন্ন যেসব মানে বিলুপ্তিপ্রায় ভাষা তার যাতে সংরক্ষণ করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে, মাতৃভাষার শিক্ষার প্রসার এবং প্রচারটা তেমনভাবে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে। তো এই সব দিক দিয়ে চিন্তা করে আমি কি বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা একটা বাংলা কথার মধ্যে দুটো হিন্দি আর তিনটে ইংরেজি শব্দ মিশিয়ে দিচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটা এখন তো উদযাপন একটা অনেকটা অংশ জুড়ে থাকে, এই উদযাপনের প্রাসঙ্গিকতা একটু বলবেন। উদযাপনের প্রাসঙ্গিকতা হচ্ছে যে মাতৃভাষা দিবস যেটা, সেটা তো আজকের বা কালকের ব্যাপার নয় যে আজকে করলাম কালকে শেষ হয়ে গেল। মাতৃভাষা এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, যেটার আবেদন সর্বজনীন এবং সর্বকালীন, চিরকালীন। এবং এই যে আন্তর্জাতিক ভাষা দিবস, যার ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের ভাষাকে উন্নত করে নেবার, সামনের দিকে উন্নত করে নেবার প্রয়াসী করব, এবং আরও মানে আমাদের চেষ্টা থাকবে যে যাতে আমরা আমাদের ভাষায় আরও সুন্দরভাবে আমরা কাজ করে যেতে পারি। প্রধান কথা হলো যে তুমি যে বললে আজকে প্রাসঙ্গিকতার ব্যাপার, প্রাসঙ্গিকতার কোনো ব্যাপার অন্তত মাতৃভাষার ক্ষেত্রে হতে পারে না। কারণ সেটা হচ্ছে গিয়ে আজকে হলো কালকে নেই, এরকম তো নয়, এটা একটা চিরকালীন ব্যাপার। হ্যাঁ, এজন্যই আমাদের দায়িত্ব সর্বসময়ের, সর্বকালের দায়িত্ব। এবং এখন আমাদের ভাষাকে একটা ধ্রুপদী হিসাবে আবার বিয়ে করা হয়েছে, যার স্বীকৃতি দেওয়া হয়েছে, যার ফলে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেছে। আমাদের ভাষার ভিতরে যে অন্য ভাষা এসে ঢুকছে, অনেক সময় সেটা খারাপ নয়, অন্য ভাষার তো অনেক শব্দই আমাদের ভাষায় আছে, কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সেদিকে আমরা যারা ভাষা কারিগর,
আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা নিশ্চয়ই অন্য ভাষার থেকে আমরা শব্দ আনবো, অতীতেও আনা হয়েছে, কারণ এটা পরিবর্তনই সবসময়, সর্বকালীন সময়ে পরিবর্তনই আমরা আশা করি। পরিবর্তন করে যদি ভাষাটাকে আর উন্নত করা যায়, কারণ বাংলা, আজকের যে বাংলা ভাষা 5000 বছর আগে কিন্তু সেই বাংলা ভাষা অন্যরকম ছিল সংস্কৃত ভাষা, যেটাকে আমরা আজকে বলছি মৃত ভাষা। হ্যাঁ, কিন্তু সেই সংস্কৃতই হচ্ছে কিন্তু সব ভাষার জননী ভাষা। সংস্কৃত, আজকে সংস্কৃত চর্চা কিন্তু এখনো হয়, সেই সংস্কৃত থেকে অনেক ভাষা এসেছে, এবং এই জন্যই আমাদের এই কথাগুলো খুব বিশেষভাবে অনুধাবন করতে হবে, যেতে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে নয়, আমাদের ধ্রুপদী ভাষাটা বলাতে আরো বেশি আমাদের দায়িত্ব বেড়ে গেল, এবং সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, চিন্তাও করতে হবে আগামীতে। এটাই ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আসলে মাতৃভাষা এমন একটা ভাষা, মানে প্রতিটি ব্যক্তির কাছে তার মাতৃভাষাটা প্রতিদিন প্রাসঙ্গিক, প্রতিদিন প্রাসঙ্গিক। মানে এটা উদযাপিত হোক অথবা না হোক, আমাদের যাপিত জীবনের মধ্যে এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ যে বলেছেন না, ওই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এটা অপরিহার্য। এটা একদম মাতৃদুগ্ধ সম হলে তো সর্বকালীন হয়ে গেল, বেঁচে থাকার একটা মানে মৌলিক উপাদান, একটা মৌলিক উপাদান বলা যেতে পারে। হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা আপনি বললেন আমার খুব ভালো লাগলো, যে বাইরে থেকে তো শব্দ প্রতিনিয়ত ঢুকছে, এতে করে ভাষা যেমন সমৃদ্ধি লাভ করবে সেটা সত্য, কিন্তু আমাদেরকে যেটা নজর রাখতে হবে, মানে যে ভাষাতে এসে ঢুকছে সেটা যাতে সমৃদ্ধির পাশাপাশি আর একটু সৌন্দর্য মণ্ডিত হতে পারে, সৌন্দর্য হানি যাতে না ঘটে, যাতে ভাষা নষ্ট না, ভাষা যাতে নষ্ট না হয়। তো এই যে সৌন্দর্য মণ্ডিত করে রাখা, তো এই ব্যাপারে আমি কথা বলবো একটু কাজলদির সাথে। কাজলদির সাথে এই জন্যই কথা বলবো আর কি, আমরা তো সবাই জানি যে কাজলদি সাদ্রি ভাষার ভীষণভাবে চর্চা করে যাচ্ছেন। সাদ্রি ভাষাটা তেমনভাবে প্রচলিত অথবা স্বীকৃত অথবা খুব বেশি প্রসারিত তো না, একটা কিছু জনজাতির মধ্যেই ভাষাটা সীমাবদ্ধ হয়ে আছে। তো রাষ্ট্রসংঘ থেকে এবার যেভাবে বলা হলো আর কি, বিলুপ্ত প্রায় ভাষা যেগুলো, সেগুলো যাতে আমরা সংরক্ষণের চেষ্টা করি। তো এই কাজটাই কিন্তু তুমি অনেকদিন আগে থেকে, এই যে সংরক্ষণের কাজটাই কিন্তু তুমি করে আসছো, অনেকদিন আগে থেকেই নীরবে করে আসছো। তো তোমার কাছে আমরা যেটা জানতে চাইবো আর কি, তুমি যে ভাষায় চর্চা করছো, যে ভাষায় লেখালেখি করছো, সেই ভাষাটা এই সম্প্রদায়ের মধ্যে চর্চার মাধ্যমে কতটুকু এগিয়ে যেতে সক্ষম হচ্ছে অথবা হবার সম্ভাবনা, আরও যেটা হচ্ছে পরবর্তী প্রজন্ম যাদের জন্য সংরক্ষণ, যাদের জন্যই আমাদের এই উদযাপন, তারা এই ভাষাটাকে নিয়ে কিভাবে আরও এগোবার পরিকল্পনা করছে, কিভাবে চর্চা করছে, এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু বলো। বিশদভাবে যদি বলি তাহলে এই সাদ্রি ভাষা ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু ঝাড়খণ্ড সীমাবদ্ধ থাকেনি, কারণ ওইখান থেকে তো বাহিত হয়ে এসেছে কর্মীরা, এবং আসামে অনেক জনজাতিরা এসে বিস্তৃতভাবে তারা থাকছে। ওইখান থেকে অনেক আগে থেকে এই সাদ্রি ভাষার প্রচলনটা চলে আসছে আসামে, যদি বলা যায় আসামে, কিন্তু সর্বভারতীয় স্তরে অনেক জায়গায় সাদ্রি ভাষার প্রচলন আছে, এমনকি আন্দামান নিকোবর এগুলোতেও আছে। তো এখানে দেখা গেছে, আমি লক্ষ্য করেছি যে সাদ্রি ভাষাটা মিশ্র একটা ভাষা, হিন্দি থেকে এসেছে, বাংলা থেকে এসেছে, ওড়িয়া থেকে এসেছে। তো এই ভাষাটা যারা বলেন তারা খুব সুন্দর লাগে, মিষ্টি লাগে, আর যেহেতু এটা মাতৃভাষা, মায়ের গর্ভ থেকে ওরা, পরিপার্শ্ব থেকে ওরা শিখে শিখে বড় হচ্ছে। তো কিন্তু এটা যে কোনোদিন কেউ লিখিতভাবে এটা কিছু করবে বা নাটক হবে বা গান হবে, এটা কিন্তু কেউ ভাবেনি সেরকম। তো যখন দেখা গেছে যে এটা সেইভাবে পরিবেশিত হচ্ছে, নাটকে, গানে, নাচে ব্যবহার হচ্ছে কাজে,
তখন অনুপ্রাণিত হচ্ছে, হ্যাঁ সবাই অনুপ্রাণিত হচ্ছে, ভালোবাসছে, নিজের ভাষাকে ভালোবাসছে। আর পড়াশোনার ক্ষেত্রে তো যেহেতু এটা স্বীকৃত ভাষা নয়, তাই পড়াশোনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে, চেষ্টা নয়, এটা চলছে যে অন্য লিপিতে এই সাদ্রি ভাষার সাহিত্য রচনা অনেক আগে থেকে হয়ে আসছে। তো সেইভাবেই যদি সাহিত্য রচনা না করা হতো, তাহলে তো এই যে জনজাতি, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, ঐতিহ্য সব হারিয়ে যাবে। তো এর সঙ্গে জড়িত যেগুলি, সবগুলি হারিয়ে যাবে। তাই এই ভাষাকে সংরক্ষণ করা খুব দরকার এবং এটাকে আরো উন্নত করার দরকার, খুবই দরকার। তাই এখন খুবই প্রচলিত হচ্ছে এই ভাষায় লেখালেখি, তোমরাও জানো অনেক লেখালেখি হচ্ছে। ও আদিবাসী মানুষও এই চর্চা করছেন, এই সম্বন্ধে নাটক করছেন, গান করছেন। গান তো অনেক জনপ্রিয়, কবিতা টবিতা তো অনেক লেখা হচ্ছে, অনেক লেখা হচ্ছে। তাই আমার জনজাতির লোকেরা অনুপ্রাণিত হচ্ছেন না যে এমন নয়, খুবই হচ্ছেন, আর তারা ভালোবাসছেন। আমরা এখন গত 1 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব বইমেলা অনুষ্ঠিত হলো দিল্লিতে। সেখানে দেখা গেছে যে আদিবাসী স্টল, আদিবাসী বুক স্টল বসেছে, এবং এই বুক স্টলে খুব আদিবাসী বই স্কলার যারা করছে, আলিপুরদুয়ার থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়খণ্ড থেকে, অনেক ও আদিবাসী ছেলেমেয়েরাও এই বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসছে, আর অনেক অনেক বই কিনছে। সুতরাং অনুপ্রাণিত হচ্ছে, অনেক বড় অংশ এই ভাষা নিয়ে অনুপ্রাণিত হচ্ছে। আসলে ওই যে ভাষার বৈচিত্র্য, যেরকম এবারের থিমটাও ছিল যে ভাষার বৈচিত্র্যের উপরে সিগনিফিকেন্স, রিইনফোর্সিং। এই যে ভাষার বৈচিত্র্যটা তো শুধু আমাদের ভাষা যোগাযোগের মাধ্যম, কিন্তু তারপরেও ভাষা যেটা হয় আর কি, একটা ভাষিক ঐতিহ্য অথবা একটা বৌদ্ধিক ঐতিহ্যর একটা প্রতিনিধিত্ব করে থাকে যে কোনো ভাষা, যে কোনো মাতৃভাষা। তো তোমার যে পরিকাঠামো পাচ্ছ, সেই পরিকাঠামোর মধ্যে হয়তো প্রাত্যহিক ব্যবহারগত দিক দিয়ে সাদ্রি ভাষাটা একটা স্পেসিফিক লিমিটের মধ্যেই আছে, এবং যারা এই ভাষাতে মাতৃভাষা যাদের না, তারাও কিন্তু এই ভাষার চর্চার দিকে অথবা এই ভাষার দিকে আগ্রহী হচ্ছেন। ওই যে ভাষার বৈচিত্র্য, কত ভাষা, কত উপভাষা, এবং এই ভাষা উপভাষার মেলবন্ধনেই কিন্তু যোগাযোগ গড়ে উঠবে, একজনের কৃষ্টি সংস্কৃতি আরেকজনের কাছে যাবে। আর আরেকটা যেটা আমার কাছে মনে হয় আর কি, একদিনে তো ব্যাপারটা হবে না, ধীরে 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 হবে, আস্তে আস্তে অবশ্যই হবে আর কি। তো মানে আমাদের এই টপিকটা আর কি এত গভীর একটা টপিক, আমরা যদি সবাই অনেকখানি সময় নিয়ে কথা বলতে পারতাম, তাহলে হয়তো কিছুটা, খুব বড় টপিক, হ্যাঁ অনেক অনেক মানে সাদ্রি তো যেমন ধরো একটা টপিকই, পুরো ব্যাপারটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ভাষাটার জন্য আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি করছি। যেমন দাদা লিখছেন, এখনো পর্যন্ত দাদা লিখছেন, এবং দাদা একটু আগে আমাদের আমরা কথা বলছিলাম, দাদার 2টো বই এখনো মানে রেডি হয়ে আছে প্রকাশনার আলো দেখবো বলে। এই আলো দেখাটা কিন্তু দাদার একক ব্যক্তিগত কিছু একটা না, এটা হচ্ছে যে ভাষার সংরক্ষণের ব্যাপার। তো এই যে সংরক্ষণের ব্যাপারটা দিদি, তোমার কাছে আমি আসবো, শেষ হয়ে আসছে, তার একটু আমাদেরকে বলো, এই যে ভাষা সংরক্ষণের ব্যাপারটা, আমরা যে আজকে ভাষাটা শুদ্ধভাবে কতটা সংরক্ষণ করতে পারছি। কেন বলছি, তুমি দেখবে অটোর পিছনে লেখা যেটা আছে, তুমি দেখবে বিভিন্ন দোকানের হোর্ডিং এ যে লেখাগুলো আছে, এটা আমাদের চোখকে পীড়া দেয় আর মনকে ব্যথা দেয়, কারণ আমরা তো কিছু করতে পারছি না, তো এত ভুল থাকছে আর কি। আর তখন মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখে এটাই তো মাথার মধ্যে নিয়ে নেবে, শুদ্ধটা দেখছে তাই তো শিখবে, কারণ দেখার মানে শক্তিটা অনেক বেশি, শোনার থেকে দেখার শক্তিটা অনেক বেশি। তো তুমি বলতে পারবে যে আমরা এই জায়গা থেকে কিভাবে কনসাসলি একটু বেরিয়ে আসতে পারবো, কিভাবে রেকটিফাই করতে পারবো আমাদের এই জায়গাটাকে? এটা আমি কি বলবো, এখন মানে পড়াশোনার যে ধাঁচ যেটা চলছে,
শুরু থেকে একেবারে পাঠশালা থেকে শুরু করে দেখতে পাই এই যে বাংলা ভাষা শিক্ষা, এগুলো কিন্তু অবজ্ঞা অবহেলার জায়গায় চলে আসছে। ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পড়াচ্ছি ঠিকই, কারণ সব ভাষাকে নিয়েই আমরা চলবো, কোনো ইংরেজি বাংলা আলাদা কিছু দেখবো না। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রায়শই দেখতে পাচ্ছি, এমনকি আমার নিজের ব্যক্তিগত ছেলেমেয়ের জীবনেও দেখেছি, সবগুলো ক্লাস সপ্তাহে 6 দিন করে আছে, শুধু বাংলা ক্লাস সপ্তাহে 2 দিন। তো মাতৃভাষা এমনিতেই ডাউন, ওরা ভয়ে শিখতে চায় না, পড়তে চায় না, যতটুকু অভিভাবকের গুরুত্ব নিয়ে পড়ান সেই জায়গাটায় উঠে আসতে পারে। ওই ক্ষেত্রে আমি বলবো একেবারে পাঠশালা থেকে শুরু করে বাংলা ভাষা শিক্ষা চর্চার একটা জোরদার প্রয়াস মানে গড়ে তুলতে হবে, নয়তো এই বিষয়টা আসা যাবে না। আর ভুল ভ্রান্তি কি বলবো, আমি যে টিভি সিরিয়ালগুলো দেখছি, ক্যাপশন দিচ্ছে অসংখ্য ভুল, কাকে জানাবো, কাকে লিখবো, কোথায় প্রতিবাদ জানাবো, কোনো জায়গা নেই। সত্যি এগুলো দেখে চোখ তো মানছে না, মানে না, কষ্ট হয়, অথচ কোনো পথও পাচ্ছি না খুঁজে যে কিভাবে এই জায়গা থেকে আমরা উঠে আসতে পারি। তো আমরা এটাই করতে পারি, মানে আমাদের দেখো ব্যক্তিগতভাবে তো আমরা এই জায়গা এই মানে যেখানে গিয়ে উত্তরণটা সম্ভব, ব্যক্তিগতভাবে আমরা সেই জায়গায় যেতে পারবো না। আমি যদি কোনো দোকানের সামনে দাঁড়িয়ে বলি যে হোর্ডিংটা না মানে এটা ভুল হয়েছে, সেভাবে হয় না। কিন্তু আমরা যদি সবাই সমবেতভাবে কালেকটিভভাবে কিছু আমরা পয়েন্ট আউট করে নিলাম যে এখানে 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 ভুল আছে, সমবেতভাবে সেখানটায় গিয়ে ওদেরকে একদম মানে ব্যাকরণ দেখিয়ে যে ভাষাটা কোত্থেকে এসছে, কেন ভুল, হয়তো আমাদের প্রচেষ্টাটা অনেকটা লম্বা এবং আজকের দিনে দাঁড়িয়ে মনে হতে পারে যে বাস্তববাদী কোনো চিন্তা না, মনে হতেও পারে, কিন্তু বাস্তববাদী চিন্তাকে সফল করার জন্য কিছু স্বপ্নও তো চোখে থাকতে হয়। এই স্বপ্নগুলো হচ্ছে এরকম যে আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিটি ভাষার জন্য যেখানে যেখানে দরকার মনে হবে, সব ভাষা তো আমি জানি না, দিদির কাছ থেকে অল্প জানবো, আপনার কাছ থেকে, দাদার কাছ থেকে, এভাবে জেনে জেনে যেখানে জানবো যেখানটা একটা মানে সংশোধনের দরকার, আমরা যদি মিলিতভাবে সেই চেষ্টাটা করতে পারি, সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। আর আমরা কাউকে আর আমরা কাউকে বলতেও পারবো না যে আপনি যান, ওনারও হয়তো একটা কাজ আছে, সেভাবে হবে না। সবাইকে সমানভাবে সময় দিতে হবে, শ্রমটা দিতে হবে, তাহলে হয়তো আমরা একদিন এই জায়গা থেকে এই সমস্যাটা কিন্তু প্রত্যেক ভাষার জন্যই চলছে, কিন্তু প্রত্যেক ভাষাভাষীর এই সমস্যা। এই জন্যই করতে হবে কি, কাজের ভাষা এবং প্রাণের ভাষা দুটো জিনিস হবে। যেটা আমার মাতৃভাষাটা হচ্ছে কি আমার প্রাণের ভাষা, আর আমি যে ইংরেজি অন্য ভাষা শিখবো সেটা আমার কাজের ভাষা। এটাকে দুটো জিনিসটাকে আলাদা করে দিতে হবে, কাজের ভাষা আর প্রাণের ভাষা। যখন ওই জিনিসটা, ওই দর্শনটা আমি সবার মধ্যে সঞ্চার করতে পারবো, সব ভাষাভাষীর লোকে, তখন গিয়ে কাজ একদম, তখন আমাদের এই জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। প্রাণের ভাষার জন্য তো আমরা প্রাণের ভাষা, আমার জন্মাবার পরেই যে কান্নার শব্দটা বাঙালি কান্নার শব্দ, সাদ্রিকা আলাদা আলাদা তো সমস্ত কিছু, এটা হচ্ছে গিয়ে প্রাণের ভাষা ওইটাই। আর কাজের ভাষাটা হচ্ছে গিয়ে আমরা যখন কার্যক্ষেত্রে যাব, কথা বলবো, আমাদের স্কুল কলেজে পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, অনেক সময় বাংলা ভাষায় হচ্ছে না, বা সাদ্রি ভাষায় হচ্ছে না, হিন্দি ভাষায় হচ্ছে না, তখন আমরা ইংরেজিতে পড়তে হবে। কিন্তু ইংরেজিটাই আমার সমস্ত কিছু তেমন নয়, কিন্তু ওই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই জন্য ওই জিনিসটাকে খুব কাজের ভাষা এবং প্রাণের ভাষা, লাইন বলবো, সমৃদ্ধ ভাষাগুলি তো কাজের ভাষা। আমাদেরই কবি করুণারঞ্জন ভট্টাচার্যের দুটো লাইন তিনি লিখেছিলেন, ভাষার মানচিত্র থেকে যখন ভাষার ভূগোল বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বলছিলেন এইখানে চাপ দিলে কোদালে কোপালে ঘটে 19শে মে, ঘটে 21শে ফেব্রুয়ারি। একদম 19-এর উচ্চারণ না হলে আজকের আলোচনা অসম্ভব। 19 21 দুই ওই যে কন্যাদার একটা কবিতা নাম মনে পড়লো, এমন রাবার নেই যে মুছে 19শে মে। 19শে মে একদম 100 বার, 19 আর 21 পাশাপাশি। আর 19শে মেটাই হচ্ছে আমার প্রেরণার জায়গা। আমার এই দিকের সমস্ত লোকের 19শে মে হচ্ছে আমার প্রেরণার জায়গা। এখান থেকে আমার প্রেরণা নিতে হবে, দিয়ে আমার 21-এর দিকে যেতে হবে। তো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে এসে গেছে। আমরা অনুষ্ঠান শেষ করব সেই কথাটা নিয়ে যে আমাদের প্রাণের ভাষা আমাদের চেতনায় থাকুক, আমাদের মনে থাকুক, আমাদের হৃদয়ে থাকুক। এই ভাষাকে নিয়ে যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি, আর ভাষাকে যেন আমরা মর্যাদা করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ।